বছর পেরোল জুলাই অভ্যুত্থান, কোঠা বিরোধী আন্দোলনে ৩৬ দিনে পতন হয় ফ্যাসিস্ট সরকারের, দমন পীড়নে প্রাণ হারায় হাজারো ছাত্র জনতা। রাজধানীর গুলশানে হলি আর্টিজানের জঙ্গি হামলার ৯ বছর আজ, এই নৃশংসতায় প্রাণ হারায় ২২ জন, দায় স্বীকার করে আইএস। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা দৌরাত্ম্য, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ব্যর্থ পুলিশি অভিযান। এবং ডেঙ্গু সংক্রমণে একদিনে রেকর্ড ৪২৯ রোগী হাসপাতালে ভর্তি, ৩৮৪ নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। বছর পেরোল ঘটনাবহুল জুলাই অভ্যুত্থান। ২০২৪ সালের ১ জুলাই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৭ বছর ধরে চলা আওয়ামী স্বৈরশাসনের পতন হয় তার ৩৬ দিনের মাথায়। আন্দোলন ঠেকাতে তৎকালীন ক্ষমতাসীনদের চালানো দমন পীড়নে প্রাণ যায় হাজারো ছাত্র জনতার। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানের আদ্যপান্ত নিয়ে এমআর আসাদের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকার পতনে রূপ নেয়া যে গণ অভ্যুত্থান, তার সঙ্গে মিলেমিশে একাকার অমর এই সঙ্গীত। মোহিনী চৌধুরীর কথায় কৃষ্ণচন্দ্রের সুর করা গানটি ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে এভাবে ভূমিকা রাখবে তা হয়তো ভাবেননি আন্দোলনকারীরাও। পয়লা জুলাই রাজু ভাস্কর্যের সামনে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ঘোষণা করা হয় শাহবাগে ৩ দিনের অবস্থান কর্মসূচির। তৎকালীন আওয়ামী সরকারের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ১০ জুলাই সারা দেশে বাংলা ব্লকের কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। ৪ দিন পর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা। কিন্তু সেদিনই কোটা বিরোধীদের রাজাকারের নাতি বলে মন্তব্য করেন ফ্যাসিবাদী তকমা পাওয়া শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার সেই বক্তব্যের পর ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। ১৫ জুলাই শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা সমাবেশে যোগ দেন বুয়েট ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেদিন বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহত হন ৩ শতাধিক শিক্ষার্থী। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। পরিস্থিতি সামাল দিতে ১৭ জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেদিন রাত থেকে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। ১৮ জুলাই মীর মুগ্ধ প্রাণ হারালে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে তৎকালীন সরকার। ১৯ জুলাই জারি করা হয় কারফিউ, নামানো হয় সেনাবাহিনী। আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। ফের ২৬ জুলাই আটক হন নাহিদ। ২৮ জুলাই রাতে নাহিদ ইসলামকে আটক অবস্থায় জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ২৯ জুলাই শেখ হাসিনাকে ক্ষমা চাওয়া ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর পদত্যাগ সহ ৯ দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৩০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রতীক এবং পরদিন মার্চ ফর জাস্টিস পালন করে সংগঠনটি। ১ আগস্ট ডিবি হেফাজত থেকে ছাড়া পান ৬ সমন্বয়ক। এর মধ্যেই জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়। ২রা আগস্ট আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ করে শিল্পী চিকিৎসকরা। পরদিন আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন শেখ হাসিনা। প্রত্যাখ্যান করে সেদিন বিকেলেই সরকার পতনের ১ দফার ঘোষণা করেন নাহিদ ইসলাম। ৪৮ জন সাবেক সেনা কর্মকর্তা আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করেন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেখান থেকেই শুরু হয় নতুন এক ইতিহাস। জুলাইয়ের ৩১ আর আগস্টের ৫ দিনের রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর হয় মানুষ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৯ বছর আজ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা বলে বিবেচনা করা হয় এই হামলাকে।
এতে দেশি বিদেশি মিলিয়ে মোট 22 জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন ইতালি, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়া 2 পুলিশ কর্মকর্তাও নিহত হন, আহত হন অনেকে। এদিন রাত 9টার দিকে খবর পাওয়া যায় রাজধানীর গুলশানে 79 নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হচ্ছে। 90 জেএমবির 5 জন জঙ্গি বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে 18 জন বিদেশি নাগরিক সহ 22 জনকে নির্মমভাবে হত্যা করে। তাদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 জন ভারতীয় এবং 3 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। পরে কমান্ডো অভিযানে নিহত হয় 5 জঙ্গি। রাতেই ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী তাদের বার্তা সংস্থা বলে পরিচিত আমাক এ গুলশানে হামলার দায় স্বীকার করে 20 জন নিহত হওয়ার কথা জানায়। আইএসের পক্ষ থেকে হামলাকারীদের মধ্যে 5 জনকে তাদের সৈনিক বলে দাবি করা হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় শুরু হয়েছে নদী ভাঙন। ফলে শত শত বিঘা আবাদি জমি সহ ভাঙনের কবলে পড়ে বসত ভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। ভাঙন রোধের কাজ চলমান আছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। গোলাম মোস্তফার প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। উজানের ঢলে গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের চরাঞ্চল ভেঙে নদীর সাথে মিশে যাচ্ছে। এছাড়া তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে সুন্দরগঞ্জের চরাঞ্চল ভাটি, কাপাসিয়া, শ্রীপুর, পুঠিমারি, লালচামার, পোড়ারচর সহ দিনরাত ভাঙছে ফুলছড়ির কটিয়ার ভিটাগ্রাম। কয়েকদিনের ভাঙনে এসব এলাকার 3 শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। চোখের সামনেই ভাঙছে শত শত বিঘা আবাদি জমি, বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অবকাঠামো। তাতে ভাঙন আতঙ্কের পাশাপাশি এসব অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছে। রাতের বেলা তো ঘুম ধরেই না, খুব ভয়ে ভয়ে আছি, কখন জানি এক চাপার উপরে আছি, কখন জানি মানে ঘর দরজা শহরে পড়ে যাই। তার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ব্যবসা প্রতিষ্ঠান, সবকিছু নদী করে বিলীন হয়ে যাচ্ছে। আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি। 15-20 দিন থেকে যে নদীতে ভাঙতেছে, এর মধ্যে তো সবাই আসে, কেউ তো রক্ষা করতে পারছে না। আমাদের বাঁচান ভাই, এই মুহূর্তে আমাদের মনে করেন যে বাড়ি ভিটে চলে যাচ্ছে, নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমরা শুনছি বলে আমার উড়িয়া ইউনিয়নের জন্য কাজ করার জন্য বহুগুলা টাকা বলে বাজেট হয়েছে, কই কাজ করে। বিভিন্ন জায়গায় নদী ভাঙন অব্যাহত আছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, ভাঙন রোধে ইতিমধ্যে 2000 জিও ব্যাগ সরবরাহ করা হয়েছে এবং সেই সাথে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা 2000 জিও ব্যাগ সরবরাহ করছি, কাজ চলমান আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে আসলে সাইট পরিদর্শন করে গেছে। আমরা যে জায়গাতে জনগুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে সেগুলো রক্ষাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। ভাঙনের শিকার এসব অঞ্চলের মানুষের দাবি, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদের জানমালের নিরাপত্তা দেওয়া হোক। বুশরাত জাহান, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা সহ নানা অনিয়মের অভিযোগ আসছে অটো চালকদের বিরুদ্ধে। আইনগত ব্যবস্থার দাবি পথচারী ও পরিবহন চালকদের। সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাত্তারুল সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাতুর রহমান জেসি। নারায়ণগঞ্জে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। 3 চাকার এসব যান রীতিমতো দূরপাল্লার গাড়ির সাথে প্রতিযোগিতা করে। এছাড়া সড়কের পাশে যাত্রী ওঠানামা, অতিরিক্ত গতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে অটোচালকদের বিরুদ্ধে। এতে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। ব্যস্ত মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে গাড়ি চালাতে অসুবিধা হয় বলে অভিযোগ পরিবহন শ্রমিকদের। অটোরিকশাগুলো হাই রোডে উঠে পড়ার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। দাম করে মারা যায়, এই সমস্যা পরে আপনার এগুলো জায়গায় জায়গায় জাম। ওরা দুর্ঘটনা হতে থাকে ওদের কারণে। ব্যাটারি চালা রং সাইডে ঢুকাই দেয় বেশিরভাগই। ওরা রাস্তার নিয়ম শৃঙ্খলা বুঝে না, ডাইনে দাবায় যেভাবে খুশি না দেখে টান দেয়। রাস্তা সিঙ্গেল মানে না, হাত করে গাড়ি ঘুরায় এলায় তার সাথে এগুলি গাড়ি চালাইতে না আমরা। তবে তাদের জন্য দুর্ঘটনা হয় অস্বীকার করে অটো চালকেরা বললেন, মহাসড়ক ছাড়া অন্য জায়গায় তেমন আয় হয় না। বাসে আমাদের বেপরোয়াভাবে মানে ইয়া করে, কিন্তু আমাদের একটা সাইড দিয়া রাস্তা যদি বানায় দেয় তার মানে মোটামুটি সুন্দর হয়। আমরা তো অ্যাক্সিডেন্ট করি না, আমরা তো সুন্দরভাবে সাইড দিয়ে চালাই। অ্যাক্সিডেন্ট যা করে বড় গাড়ি ওরা চাপ দেহারা করে। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, অটো চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রতিদিনই তাদের বিরুদ্ধে আমরা ওই প্রসিকিউশন দাখিল সব বিভিন্ন আইনগত ব্যবস্থা প্রতিনিয়ত নিয়ে যাচ্ছি। ওরা বেপরোয়া, আইন মানতে চায় না। এই অটো সিএনজি যেগুলা বলেন 3 হুইলার মহাসড়কে বন্ধ করার জন্য একা পুলিশের পক্ষে সম্ভব না। এটা সমাজের সর্বস্তরের লোকজন আগে আসতে হবে। আইন প্রয়োগের মাধ্যমে দ্রুতই অটোরিকশা দৌরাত্ম্য কমানোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি পথচারী পরিবহন শ্রমিক সহ স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। সিংহ বেড়েছে অটোরিকশা দৌরাত্ম্য, এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুবাইদ বাপ্পি। বাপ্পি, অটোরিকশা দৌরাত্ম্য রোধে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানাবেন আমাদের। যে অটোরিকশার যে দৌরাত্ম্য সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমরা যে বিষয়টি দেখতে পেরেছি এবং জানতে পেরেছি যে এই যে ময়মনসিংহ নগরী কিন্তু ধীরে ধীরে এখানে লোকজনের অবস্থান এবং লোকজন কিন্তু এখানে বাড়তে শুরু করছে, যে কারণে কিন্তু যানবাহনের সংখ্যাও বাড়ছে। তাছাড়া এই ময়মনসিংহের যে 4টি জেলা আছে এই বিভাগের, সেই 4টি জেলার শ্রমজীবী মানুষও কিন্তু এই শহরে ভিড় করছে, যে কারণে কিন্তু এখানে পরিবহনের সংখ্যাও বাড়ছে এবং মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি কিন্তু একটি চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে ময়মনসিংহের যে অটোরিকশার যে দৌরাত্ম্য সেইটি নিয়ন্ত্রণের জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন, সেই বিষয়টি তারা বলছেন। তাছাড়া অটোরিকশার যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে গেলেও কিন্তু মাঝে মধ্যে দেখা গেছে যে বিগত দিনে আমরা দেখেছি যে এই ময়মনসিংহে বিভিন্ন ধরনের পরিবহন ধর্মঘটের ডাকও কিন্তু অটোরিকশার যারা তারা দিয়েছেন, যে কারণে কিন্তু এখানে একটি দুর্দল্যমান অবস্থা, যে প্রশাসন যখনই কোনো কঠোর অবস্থানে যেতে চায় তখন কিন্তু অটোরিকশার ড্রাইভার এবং মালিকরা কিন্তু তারা আন্দোলনে নেমে পড়ে এবং একযোগে কিন্তু শহরে বিগত দিনেও তারা অটোরিকশা বন্ধ করে দিয়েছে, যে কারণে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে গিয়েও কিন্তু প্রশাসন এখানে হিমশিম খাচ্ছে। তো তবে স্থানীয়দের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটি হলো যে যাতে সড়কের শৃঙ্খলা ফিরে আসে, আর তাছাড়া এই ময়মনসিংহ শহরটি অধিক পূর্ণ হয়। এখানে যে মূল যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু এখনো সেরকম প্রশস্ত হয়নি, যদিও বিভাগ হয়েছে সেই পুরনো সেই আগের যে সরু রাস্তা, সেই রাস্তাগুলো রয়েছে, যে কারণে কিন্তু এখানে যানজট সবসময় লেগেই থাকে। এছাড়া আরেকটি কারণ হলো প্রত্যেকটি রেল ক্রসিং এ কিন্তু ট্রেনের জন্য গাড়িগুলি অপেক্ষা করে, যে কারণে সেটিও একটি যানজটের কারণ হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অটোরিকশা এবং যানজটের বিষয়ে সর্বশেষ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 429 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তের এ সংখ্যা চলতি বছরে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে এ সময় ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গত 24 ঘন্টায় আরও 21 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 384 জনের নমুনা পরীক্ষা করে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন কারো মৃত্যু হয়নি। কক্সবাজারে অজানা এক ভাইরাসে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। আক্রান্ত রোগীদের শরীরে জ্বর, হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা, রক্তের প্লাটিনাম কাউন্ট কমে যাওয়া সহ বিভিন্ন লক্ষণ দেখা দেয়। উখিয়া ও টেকনাফে এই ধরনের রোগী সর্বোচ্চ হারে বাড়ছে। আক্রান্তের 80% রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। রোগ নির্ণয় করতে না পারায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আফসার কবির আকাশের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিক। এক অজানা ভাইরাস দেখা দিল কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থীরা। ক্যাম্পের ঘরে ঘরে এই রোগ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রচণ্ড জ্বর, হাড়ের জোড়ায় জোড়ায় মারাত্মক ব্যথাসহ রক্তের প্লাটিনাম কাউন্ট 1 লাখ থেকে 1,40,000-এর মধ্যে নেমে আসে। কোনো কিছু পাওয়া যায় না, এখন আবার বলছে আলট্রাসাউন্ড পরীক্ষা দিতে। মাথা ঘুরা আর কি চড়ি বা নহমে কিছু হাই না পারে, মানে যা কিছু পানি হাইলে পানি তো তিতলি কুরবান দিন এরে মাস্তান দি ভালো ই আবার ওই রোহিঙ্গা কেমন মধ্যে এরকম রোগ অ্যাভেলেবল পাওয়া যায় না। টেকনাফ বেশি আতঙ্কিত আছে।
চিকিৎসকরা বলছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হলেও ভাইরাসটি নির্ণয় করতে না পারায় সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। কিছুটা ডেঙ্গুর সাথে মিললেও সাইন সিনড্রোমে পরীক্ষা নিরীক্ষা করলে আবার নেগেটিভ আসতেছে, যে কারণে আসলে আমরাও যারা চিকিৎসক আছি, আমরা যারা সেবা দিচ্ছি, আমরাও আসলে মূলত জানতেছি না আসলে এটা কোন ধরনের ভাইরাস। উখিয়া টেকনাফে বর্তমানে প্রায় ৫,০০০-এর অধিক এই রোগে আক্রান্ত, তাই তাদের মনে দেখা দিয়েছে অজানা আতঙ্ক। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়ন জরিপ ২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলা কলতা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করা হয়েছে। ৯০ দশকের মাঠ কাঁপানো খেলোয়াড়দের মিলন মেলা উপলক্ষে ভোলায় বাংলা বাজার লায়ন স্পোর্টিং ক্লাব আয়োজনে লিজেন্ডস কিংস ক্লাব বনাম লিজেন্ডস স্টার ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক সাঁওতাল দিবস উপলক্ষে অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিবাদ, শ্রদ্ধা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমবায়ে গর্বদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে ময়মনসিংহ জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে উল্লাপাড়ায় রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখা গ্রামের দিঘির ২ পাড়ের কবরস্থানে সুরক্ষা প্রাচীর নির্মাণের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর সিভিল সার্জনের বিরুদ্ধে স্বাস্থ্য সহকারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ করে অবস্থান কর্মসূচি পালন করেছে নিয়োগে বঞ্চিতরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রিন ময়মনসিংহ বাস্তবায়নের লক্ষ্যে মহানগরী বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। নগরীর ৯ নং ওয়ার্ডের প্রিমিয়ার স্কুল বৃক্ষরোপণ ও বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় কৃষক দলের কর্মসূচি অংশ হিসেবে বগুড়ায় সোনাতলায় পাকুল্লা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে হুয়াকুয়া উচ্চ বিদ্যালয় ও মসজিদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও বিভস্ত করায় জড়িত বজলুর রহমান ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সমর্থক ও এলাকাবাসী। কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজুলেশন ইন বাংলাদেশ পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষিবিদ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী ও কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমার হাতে রয়েছে জাতীয় কিছু পত্রিকা, সেখান থেকে জেনে নেব আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো। শেখ হাসিনা সহ আসামি ২০৬, গ্রেফতার ৭৩ জন। অর্থনৈতিক সম্পর্ক জোরদার কাজ করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। রাজু ভাস্কর্যে ছাত্র সমাবেশ, ঢাকার বাইরেও বিক্ষোভ। দৈনিক ইত্তেফাক। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগে গাজায় বড় হামলা ইসরায়েলের। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, ৩৬ দিনের কর্মসূচি শুরু আজ। সমকাল। আবু সাইদ হত্যা মামলা, বেরবির সাবেক ভিসি সহ ২৬ জনের বিরুদ্ধে পরোয়ানা। জুলাই আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যাক, আবুল কাশেম ফজলুল হক। আইসিটিতে ২৮ মামলা, ৩টি অভিযোগ আমলে, থানায় মামলা ১৫০০। বাংলাদেশ প্রতিদিন। শেয়ার বাজার থেকে লুট ২০,০০০ কোটি টাকা। সরকারের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন নাহিদ। সংকট জুলাই সনদ নিয়ে।
এরপর চলে যাব যুগান্তরে। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বার্ষিকী, রক্তাক্ত জুলাই জাগরণ। আগামী বছরের শুরুতে নির্বাচনের উদ্যোগকে সমর্থন। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, আবু সাইদ হত্যার নির্দেশদাতা হাসিনা। বণিক বার্তা। ডক্টর ইউনূস উষ্ণ অভ্যর্থনা পেলেও চীনের ঋণ প্রতিশ্রুতি এখনো শূন্য। জুলাই অভ্যুত্থান পুরনো বন্দোবস্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। এবং সবশেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার, জেনে নেব তারা কি সুনাম করেছে। Police struggles as key topmost live vacant. Night warns July Charter declaration by August 5th. দর্শক, এই ছিল আমার কাছে জাতীয় পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো, এবং সেই সাথে শেষ করে মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। বছর পেরোলো জুলাই অভ্যুত্থান, কোটা বিরোধী আন্দোলনে ৩৬ দিনে পতন হয় ফ্যাসিস্ট সরকারের, দমন পীড়নে প্রাণ হারায় হাজারো ছাত্র জনতা। রাজধানীর গুলশানে হলি আর্টিজনে জঙ্গি হামলার ৯ বছর আজ, এর নৃশংসতায় প্রাণ হারায় ২২ জন, দায়ী স্বীকার করে আইএস। নারায়ণগঞ্জে রূপগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা দৌরাত্ম্য, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ব্যর্থ পুলিশি অভিযান। এবং ডেঙ্গু সংক্রমণে একদিনের রেকর্ড, ৪২৯ রোগী হাসপাতালে ভর্তি, ৩৮৪ নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর ১টায়, এর আগে দুপুর ১১টায় দেখবেন সংবাদ ১ নজর। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।